রাজ এবং অয়নের কমলা এবং রিনা নামে দুই মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়। কমলা ভীষণ পরিমাণে সংস্কারী প্রকৃতির মেয়ে ছিল, কিন্তু রিনা খুবই মডার্ন, কারণ অয়ন রিনার সঙ্গে বন্ধুত্ব করে বিয়ে করতে চলেছে। আর অয়নের মডার্ন মেয়ে ভীষণ পছন্দের, তাই তাদের নিজেদের বিয়ে নিয়ে আলাদা আলাদা অভিপ্রায় থাকে। আর এখনকার দিনে বিয়ের পরে গৃহপ্রবেশ অনুষ্ঠানটিকে যেহেতু বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয়, তাই গৃহপ্রবেশের সাজগোজ নিয়ে তারা সবাই খুবই উৎসাহিত থাকে। একদিন কমলাকে তার শাশুড়ি মা রাখি দেবী ফোন করে বলে, বৌমা, তোমাদের বিয়ের পরে আমি একটা খুব সুন্দর গৃহপ্রবেশের অনুষ্ঠানের আয়োজন করেছি, তাই আমি চাই তুমি একটা খুবই দামি আর ভালো ঘোমটা দেওয়া বেনারসি পরবে, আর সেই ঘোমটাতে যেন তোমার মুখ দেখা না যায়। আমি আমার শ্বশুরবাড়ির মঙ্গলের জন্য সবসময় মাথায় ঘোমটা দিয়ে থাকবো, আর বিশেষ করে গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য মাথায় 2 হাত ঘোমটা দেব। হবু বড় বৌমার মুখে এই কথা শুনে রাখি দেবী খুবই খুশি হয়, আর সে মনে মনে আশা করতে শুরু করে যে ছোট বৌমা বড় বৌমার মতোই হবে। কিন্তু রিনা একেবারে ভিন্ন প্রকৃতির মেয়ে, সে সবসময় হট প্যান্ট এবং ক্রপ টপ পরেই ঘুরে বেড়ায়। তাই ঘোমটা দেওয়া তো দূরের কথা, পৃথিবীতে ঘোমটা বলে যে কোনো বস্তু হয় সেই বিষয়ে রিনার কোনো ধারণা নেই। আমি বড় বৌমাকে ঘোমটার বিষয়টা জানিয়ে দিলাম, এবার ছোট বৌমাকে ফোন করে একবার বিষয়টা জানিয়ে দিই, কারণ পরে যদি ছোট বৌমা মাথায় ঘোমটা না দেয় তাহলে খুবই অসুবিধা হয়ে যাবে। আর ছোট বৌমা একটু অন্য ধরনের, তাই ছোট বৌমাকে বেশি করে শিখিয়ে দেওয়ার দরকার আছে। এই বলে রাখি দেবী রিনাকে ফোন করে ঘোমটা দেওয়ার বিষয়ে জানায়, কিন্তু রিনা তার হবু শাশুড়ি মায়ের কথা কিছুই বুঝতে পারে না। কিন্তু শাশুড়ি মায়ের মন রাখার জন্য সে হ্যাঁ বলে দেয়। এর ফলে রাখি দেবী খুবই খুশি হয়ে ফোন রেখে দেয়। আমার মনে হয় মা ঘোমটা নামের নতুন কোনো ওয়েস্টার্ন ড্রেসের কথা বলছে। এরকম নতুন ধরনের ওয়েস্টার্ন ড্রেসের কথা আমি তো আগে কখনো শুনিনি। দেখি তো, শপিং মলে যখন আমি আমার গৃহপ্রবেশের জন্য ওয়েস্টার্ন ড্রেস কিনতে যাব তখন ঘোমটাটা কিনে নিয়ে আসবো। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। কমলা একদিন শপিং করতে গিয়ে নিজের জন্য খুবই সুন্দর একটি বেনারসি শাড়ি কেনে এবং সেই সঙ্গে মাথায় ঘোমটা দেওয়ার জন্য খুব সুন্দর দেখে একটা ওড়নাও কিনে নেয়। আর অন্যদিকে রিনা শপিং করতে গেলে সেই গৃহপ্রবেশের জন্য ঘোমটা নামের কোনো ওয়েস্টার্ন ড্রেস খুঁজে পায় না। সেই সময় তার সরু শিফনের মতো ওড়না চোখে পড়ে। আমার মনে হয় শাশুড়ি মা গায়ে আর মাথায় ওড়না জড়ানোর কথা বলছিল, কারণ আমি ইউটিউবে দেখেছি ঘোমটা মানে ওড়না আর মাথায় ঘোমটা দেওয়া মানে ওড়না জড়ানো। ব্যাস, আমার সমস্যার সমাধান হয়ে গেল। এই বলে রিনা একটা পাতলা ওড়না কিনে নেয়। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একটা শুভ দিন দেখে রাজ এবং অয়নের সঙ্গে কমলা ও রিনার ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর শাশুড়ি মায়ের কথা মতো বড় বৌমা মাথায় 2 হাত ঘোমটা টেনে দাঁড়িয়ে থাকে, কিন্তু মডার্ন বৌমা কিছুতেই নিজের মাথায় ঘোমটা দেয় না। বাহ, আমার বড় বৌমাকে দেখতে কি সুন্দর লাগছে, একেবারে ঠিক পরীর মতো। কিন্তু ছোট বৌমা, তুমি আমার কথা মতো মাথায় ঘোমটা দাওনি কেন? তুমি আমাদের বাড়ির সংস্কার এভাবে ভাঙতে পারো না। আমাদের বাড়িতে নতুন বৌমারা মাথায় ঘোমটা দিয়ে থাকে। আরে মা, আপনি সংস্কার নিয়ে এত চাপ নেবেন না। আমি এক্ষুনি আপনার কথা মতো মাথায় ঘোমটা দিয়ে চলে আসছি, কারণ আমি যে বেনারসি শাড়িটা পরেছি তার সঙ্গে মাথায় ঘোমটা একেবারে মানায় না। আমি এমন একটা ড্রেস পরবো যেটা পরে মাথায় ঘোমটা দিলে আপনি একেবারে চমকে যাবেন। বেনারসি শাড়ির সাথে ঘোমটা মানাই না তো কিসের সাথে ঘোমটা মানাই? আর এখন তুমি শাড়ি চেঞ্জ করতে কোথায় যাবে? কারণ এখনো তো তোমার গৃহপ্রবেশ হয়নি। হ্যাঁ মা ঠিক কথাই বলছে। তুমি বরঞ্চ মায়ের কথা মতো শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটা দিয়ে নাও, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। কারণ আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার একটা শুভ সময় আছে, আর এই শুভ সময় পেরিয়ে গেলে আমাদেরকে বাড়ির বাইরেই থাকতে হবে। আমরা বাড়ির ভিতরে ঢুকতে পারবো না, আর আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানে বাধা পড়বে, তখন কিন্তু আমরা খুব অসুবিধায় পড়বো। তাই তুমি দয়া করে মায়ের সঙ্গে তর্ক করো না। এই তুমি চুপ করো তো, গাইয়া মেয়ে কোথাকার। তুমি বাড়ির বড় বউ বলে কি মনে করেছো যে তুমি সব জানতা হরিদাস পাল? একদম বেশি বেশি কথা বলবে না। আর তুমি স্টাইলিশ স্টেটমেন্ট সম্বন্ধে কিছুই জানো না। এভাবে শাড়ির সঙ্গে কেউ মাথায় কখনো ঘোমটা দেয়? এভাবেই রিনা গৃহপ্রবেশের অনুষ্ঠান আটকে রেখে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা এক প্রতিবেশী কাকিমা রত্নাদের বাড়িতে যায়, কারণ তাকে যে করে হোক মাথায় ঘোমটা দেওয়ার জন্য উপযুক্ত জামা কাপড় পরতে হবে। ও কাকিমা, আমি যদি আপনার বাড়িতে গিয়ে আমার এই শাড়িটা চেঞ্জ করে ফেলি তাহলে কি কোনো অসুবিধা হবে? কারণ আমাকে একটু মাথায় ঘোমটা দিতে হবে, তাই প্লিজ আপনার বাড়ির বাথরুমটা আমাকে ইউজ করতে দেবেন।
একই নতুন ছোট বৌমা, তুমি তোমার শ্বশুর বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন না করে আমার বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করবে? এটা কখনো সম্ভব? ছি ছি, এসব একদম ঠিক নয়। এই বলে রত্না দেবী লজ্জায় নিজের মাথায় ঘোমটা দেয়, কিন্তু রিনা কিছুতেই কারোর কোনো কথা শুনতে চায় না। সে রত্না দেবীর পিছু করতে করতে তাদের বাড়িতে গিয়ে ঢুকে পড়ে, আর রত্না দেবীর অমতেই সে তাদের বাড়ির বাথরুমে ঢুকে পড়ে। সেখানে গিয়ে রিনা তার ব্যাগ থেকে একটা ওয়েস্টার্ন ফ্রক বের করে, আর তার সঙ্গে যে ওড়নাটা রিনা বিয়ের আগে কিনেছিল সেই ওড়নাটা দিয়ে মাথায় ঘোমটা দিয়ে দেয়। কিছুক্ষণ পরেই সে বাথরুম থেকে বেরিয়ে আসে। রিনার এরকম রূপ দেখে রত্না দেবীর প্রায় অজ্ঞান হবে অবস্থা। হাই হাই, এ আমি কি দেখি? নতুন বৌমা, এরকম জামা কাপড় পরেছো কেন তুমি? তোমার শাশুড়ি মা যদি এসব দেখে তাহলে উনি অকালে নিজের প্রাণ হারাবেন। আরে ও রাখি, তোর ছোট বৌমাকে দেখে যা, ও এক বিয়ের বেনারসি ছেড়ে গায়ে রুমাল জড়িয়ে নিয়েছে, আর তার সাথে আবার মাথায় ওড়না দিয়ে ঘোমটা দিয়েছে। এই বলে রত্না দেবী চিৎকার করতে করতে আবার রাখি দেবীর বাড়িতে চলে আসে। রিনা ওরকম ওয়েস্টার্ন ড্রেস পরে এবং মাথায় ওড়না চাপা দিয়ে শ্বশুর বাড়ির দরজার সামনে চলে আসে। তাকে দেখে রাখি দেবী, কমলা এবং বাদবাকি সকলেরই একেবারে চক্ষু চড়কগাছ হয়ে যায়, কারণ তারা এরকম মডার্ন স্টাইলের ড্রেসের সঙ্গে ঘোমটা দেওয়া কখনোই দেখেনি। তুমি একই জামা কাপড় পরে সবার সামনে দাঁড়িয়ে আছো, তোমার শরীরের বেশিরভাগ অংশই তো বাইরে বেরিয়ে যাচ্ছে। লজ্জায় আমার মাথা একেবারে কাটা যাচ্ছে। আমার সব আত্মীয় স্বজনরা তোমাকে দেখে হাসাহাসি করছে। তোমাকে আর গৃহপ্রবেশের অনুষ্ঠান করে আমি ঘরে ঢোকাতে পারবো না। তুমি তাড়াতাড়ি গিয়ে তোমার জামা কাপড় পরে এসো, যাও। শাশুড়ি মা, আপনি সব ব্যাকডেটেড। বাড়ির মডার্ন বউরা এভাবেই তো মাথায় ঘোমটা দেয় আর এরকম ড্রেস পরে থাকে, সুতরাং আমি তাই পরেছি। আর শুনুন, আমি আপনার বড় বৌমার মতো এরকম ছাপড়ি শাড়ি আর মাথায় শাড়ির ঘোমটা দিতে পারবো না, ওকে? তুমি অনেকক্ষণ ধরে গৃহপ্রবেশের অনুষ্ঠানে বাধা সৃষ্টি করছো। আমি মানছি তুমি মডার্ন, আর আমি তোমার মতো মডার্ন নই, কিন্তু গৃহপ্রবেশের অনুষ্ঠান হয়ে যাওয়ার পর তুমি বন্ধ দরজার ভেতর এরকম জামা কাপড় পরতে পারতে। সকলের সামনে এরকম জামা কাপড় পরে তোমার লজ্জা করলো না? ছি। তবুও রিনা কারোর কোনো কথাতেই পাত্তা দেয় না। সে সবার সামনেই ওরকম ওয়েস্টার্ন ড্রেস পরে স্টাইল করে দাঁড়িয়ে থাকে, আর তাকে দেখার জন্য পাড়ার সমস্ত ছেলে মেয়েরা রাখি দেবীর বাড়ির সামনে এসে ভিড় করে। এমনকি সবাই মিলে রিনার ছবি তুলতে শুরু করে। গাইস, তোমরা সবাই আমার খুব সুন্দর সুন্দর ফটো তোলো, আর সবাই কিন্তু ফেসবুকে ফটোগুলো শেয়ার করবে, আর সাথে হ্যাশট্যাগ দেবে মডার্ন বউয়ের গৃহপ্রবেশ। আর হ্যাঁ, ভুলেও কিন্তু এরকম গাইয়া বউয়ের সঙ্গে ছবি তুলবে না, কারণ ই একদম ট্রেন্ডিং নয়, আর এরকম ঘোমটা পড়া ছবি ফেসবুকে দিলে ভিউ হবে না। রিনা সকলের ফোনের ক্যামেরার সামনে ভালো করে পোজ দিতে থাকে। এই সময় রাখি দেবী কিভাবে গৃহপ্রবেশের অনুষ্ঠান সম্পন্ন করবে কিছুতেই বুঝতে পারে না, কারণ রিনার এসবের দিকে কোনো মন থাকে না। ও বৌদি, আমি তোমার সাথে একটা সেলফি তুলবো? কারণ আমি পাড়াতে এরকম ড্রেস পরা বউ আগে কখনো দেখিনি, তাই প্রত্যেকদিন আমি তোমার সাথে একটা করে সেলফি তুলে ফেসবুকে দেবো। কারণ আমার ফটোতে কেউ লাইক দিতে চায় না, কিন্তু তোমার সাথে ফটো দেখলে সবাই লাইক দেবে। হ্যাঁ, চলে এসো, আমি তোমার সঙ্গে সেলফি তুলতে রেডি। তুমি আমার সঙ্গে সেলফি যখন ফেসবুকে দেবে তখন কিন্তু আলাদা করে অ্যালবাম বানিও যে রিনাস মডার্ন গৃহপ্রবেশ, ওকে? এভাবে রিনাকে পাড়ার ছেলেদের সঙ্গে সেলফি তুলতে দেখে অয়ন ভীষণ পরিমাণে রেগে যায়। তুমি কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছো রিনা। আমার তো মনে হচ্ছে তোমাকে শ্বশুর বাড়িতে গৃহপ্রবেশ না করিয়ে তোমাকে বাপের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসি। আমি এখন বুঝতে পারছি যে নিজের পছন্দের মডার্ন মেয়েকে বিয়ে করে খুব ভুল করেছি। কারণ আমি যদি দাদার মতো মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করতাম তাহলে আমাকে হয়তো এই দিন দেখতে হতো না। মা প্লিজ, তুমি তাড়াতাড়ি দুই বউকে বরণ করে বাড়িতে ঢোকাও, তা না হলে রিনা কিন্তু আরো বাড়াবাড়ি করবে। রাখি দেবী আর কিছুতেই কোনো রকম দেরি করে না, সে দুই বৌমার গৃহপ্রবেশ করা শুরু করে দেয়। কমলা খুবই সংস্কারী হওয়ায় সে গৃহপ্রবেশের সমস্ত নিয়ম পালন করে। এমনকি সে অত্যন্ত শান্ত হওয়ায় সে বড়দেরকে প্রণাম করে তাদের আশীর্বাদ নেয় এবং শ্বশুর বাড়িতে প্রবেশ করে। কিন্তু অন্যদিকে রিনা বাংলার ঢিনছ্যাক গানে নাচতে নাচতে শ্বশুর বাড়িতে ঢোকে। বেবি বউ আমি সোনার তৈরি, বেবি বউ আমি সোনার তৈরি, এই গাইয়া ঘোমটা দেওয়া বৌদি, বেবি বউ আমি সোনার তৈরি, তাই তো বলি গৃহপ্রবেশের অনুষ্ঠানে বেবি বউ আমি সোনার তৈরি, বেবি বউ আমি সোনার তৈরি। এভাবেই রিনা গান করতে করতে শ্বশুর বাড়িতে ঢুকে পড়ে। আমি ভাবতে পারছি না যে তুমি এতটা অসভ্য কিভাবে হতে পারো। আমিও কিন্তু এই বাড়িতে নতুন বিয়ে করে এসেছি, কিন্তু তুমি মডার্ন বলে তোমাকে অপমান করছি না। এমনকি তোমার অসভ্যতা আমরা সবাই মেনে নিচ্ছি, কিন্তু তুমি তখন থেকে আমাকে গাইয়া বলে অপমান করছো কেন?
কারণ এত সুন্দর গ্র্যান্ড গৃহপ্রবেশের অনুষ্ঠান শুধুমাত্র আমি ডিজার্ভ করি, তাই আমি তোমাকে অপমান করছি। তুমি নিজেকে একবার আয়নায় দেখেছো তোমাকে কেমন খারাপ দেখতে? তার উপর মাথায় ঘোমটা দিয়েছো, একেবারে ভূতের মতো লাগছে তোমাকে। ছি! বড় বৌমা, তুমি এই অসভ্য মেয়েটার কথাই পাত্তা দিও না, আর তুমি আমার সঙ্গে এসো, কারণ এখনো গৃহপ্রবেশের অনেক নিয়ম বাকি আছে। সবেমাত্র বাড়ির মধ্যে তোমরা দুজনে প্রবেশ করেছো, কিন্তু এখনো ঘরে প্রবেশ করা বাকি আছে। আর আমার বাড়ির সবচেয়ে সুন্দর আর বড় ঘরটাতে বড় বৌমা থাকবে, আর ছোট ঘরে আমার ছোট ছেলে আর ছোট বৌমা থাকবে। এই কথা শোনা মাত্রই রিনা ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ সে মনে করে সে যেহেতু মডার্ন, তাই সব থেকে সুন্দর এবং বড় ঘর সেই একমাত্র ব্যবহার করার উপযোগী। তাই রিনা কারোর কোনো কথাতে পাত্তা না দিয়ে দৌড়ে গিয়ে সব থেকে বড় ঘরে ঢুকে পড়ে এবং খাটের উপর পায়ের উপর পা তুলে শুয়ে আরাম করে। এখন আমাকে তোমরা কেউ ডিস্টার্ব করবে না, ওকে? কারণ আমার গৃহপ্রবেশের অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেছে, আর আমি এখন ফেসবুক খুলে ফটো পোস্ট করব আর দেখব যে কে আমাকে নিয়ে কি ফটো দিয়েছে। অন্যদিকে কমলা ছোট্ট ঘরে প্রবেশ করে সুন্দর করে একটি নতুন শাড়ি পরে আর মাথায় ঘোমটা দিয়ে রান্নাঘরে গিয়ে সকলের জন্য রান্না করতে শুরু করে দেয়। তাকে দেখে বাড়ির সকলে ভীষণ খুশি হয়, কিন্তু অন্যদিকে রানী যখন ফেসবুক খুলে ফটো দেখে তখন সে ফটোর ক্যাপশন এবং কমেন্ট দেখে চিৎকার করে ওঠে, কারণ ফটো ক্যাপশনে পল্টু লিখেছে, পাড়ায় আসলে ধোঁয়াদার আর একেবারে মডার্ন ছোট জামা পরা রিনা বৌদির সাথে সেলফি তুলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। প্রত্যেক বাড়িতে যেন এরকম একটা মডার্ন বউ হয়, যে বাড়ির বাইরে বেরিয়ে ছোট জামা পরে পরে পুরুষদের সাথে ফটো তুলবে আর নিজের স্বামীর দিকে তাকাবেও না। মডার্ন বউয়ের গৃহপ্রবেশ জিন্দাবাদ। বৌদি, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এরকম ধরনের নোংরা নোংরা মন্তব্য কিছুতেই রিনা সহ্য করতে পারে না, তাই সে পল্টুর নামে তার স্বামীর কাছে অভিযোগ করতে শুরু করে। তোমার পাড়ার ছেলে পল্টু তখন যে আমার সঙ্গে সেলফি তুললো না, আমার সঙ্গে কত ভালো ভালো কথা বললো, কিন্তু এখন দেখো আমার নামে ফেসবুকে খুব নোংরা মন্তব্য করেছে। ওর সাহস তো কম নয়, ও আমার গৃহপ্রবেশের অনুষ্ঠান সম্বন্ধে এরকম কথা বলে। পল্টু একদম ঠিক কাজ করছে, কারণ তুমি যখন নতুন বউ হয়ে মাথায় ঘোমটা না দিয়ে ওইরকম ছোট ড্রেস পরে গৃহপ্রবেশের অনুষ্ঠানে একটা পুরুষের সাথে সেলফি তুলতে পারো, তখন পল্টু এরকম একটা মন্তব্য করলে দোষ কোথায়? আর তুমি যে অত বড় অসভ্যতামি করলে তার কোনো দোষ নেই। অয়নের মুখে এই কথা শুনে রিনার মাথা লজ্জায় নিচু হয়ে যায়। এসব কথা শুনে রিনা বুঝতে পারে সত্যিই তার এরকম ছোট জামা কাপড় পরে শ্বশুর বাড়িতে প্রবেশ করা উচিত হয়নি। আমাদের তো মডার্ন বউ মানে কোনো সমস্যা নেই, কিন্তু মডার্ন মানে ছোট ছোট জামা পরা আর সেলফি তুলে ফেসবুকে দেওয়া নয় তো। মডার্ন কাকে বলে তুমি আমার ঘোমটা পড়া বৌদির কাছ থেকে শিখতে পারো, কেননা আমার বড় বৌদির চিন্তাধারা তোমার থেকে অনেক বেশি মডার্ন। সেই জন্যই তো শ্বশুর বাড়িতে আসার সাথে সাথেই সে সবার মন জুগিয়ে চলতে শুরু করে দিয়েছে, আর তুমি অসভ্যতামি করা শুরু করেছো। এমনকি নিজের গৃহপ্রবেশের অনুষ্ঠানে যা নোংরামি করেছো, আমরা তো পাড়াদার কোনোদিনও মুখও দেখাতে পারবো না। তাই সে তার স্বামীর কাছে ক্ষমা চায়। আমি আর কখনো এরকম অসভ্য ধরনের জামা কাপড় পরবো না অয়ন। আমিও দিদির মতো মাথায় ঘোমটা দিয়ে সুন্দর করে শাড়ি পরে সংসার করব, তাহলে দেখবে আর তোমাদেরকে কোনো কথাই শুনতে হবে না। এই বলে রিনা শৌচালয়ে গিয়ে সুন্দর করে শাড়ি পরে মাথায় ঘোমটা দেয় এবং সকলের সামনে যায়। ছোট বউয়ের এরকম আকস্মিক পরিবর্তন দেখে রাখি দেবী এবং সকলেই ভীষণ খুশি হয়। এভাবেই ঘোমটা দেওয়া বৌমা এবং মডার্ন বৌমা দুজনেই মিলেমিশে সংসার করতে শুরু করে। মোহন এবং তার স্ত্রী সুলেখা খুবই দরিদ্র ছিল। তারা খুবই দারিদ্রতার মধ্যে দিয়ে কষ্টে সৃষ্টে তাদের জীবন কাটাচ্ছিল। এমনকি তারা দুবেলা দুমুঠো খাবারও ঠিক করে খেতে পেত না। মোহন অন্য লোকের চাষের জমিতে দিনমজুরের কাজ করত, আর তার বিনিময়ে তাকে খুবই সামান্য অর্থ দেওয়া হতো। এতে করে দুটো পেট চালানো তাদের পক্ষে খুবই মুশকিল হয়ে পড়েছিল। এমনই পরিস্থিতিতে একদিন মোহনের বড় দাদা বিপ্লব এবং তার স্ত্রী কমলিকা তাদের বাড়িতে আসে। মোহন, সুলেখা, তোমাদের এত কষ্ট হচ্ছে, তোমাদেরকে না খেয়ে দিন কাটাতে হচ্ছে, তবুও তোমরা একটাবার আমাদের কাছে যেতে পারলে না? আমরা এখানে তোমাদেরকে সাহায্য করতে এসেছি। এই নাও, এখানে 50,000 টাকা আছে। এতগুলো টাকা একসঙ্গে দেখে মোহন এবং সুলেখা প্রচন্ড অবাক হয়। তোমরা এত টাকা আমাদেরকে কেন দিচ্ছ? এতগুলো টাকা একসঙ্গে, মানে সত্যি আমরা কিছু বুঝতে পারছি না দিদি। আমি বুঝিয়ে দিচ্ছি, তুমি তো জানো আমি অনেক চেষ্টা করেও মা হতে পারছি না। সেই কারণেই আমি তোমার কাছে একটা পুত্র সন্তান চাই। আমাকে একটা ছেলে দিতে হবে সুলেখা, আর তার বিনিময়ে তোমরা খুবই বিলাসবহুল ভাবে জীবন কাটাতে পারবে। তোমরা যত টাকা চাইবে সব পেয়ে যাবে। তোমাদের ভবিষ্যৎও কিন্তু খুব সুখের হবে।
নিজেদের ভবিষ্যতের কথা ভেবে এবং কমলিকা ও বিপ্লবের দুঃখের কথা চিন্তা করে সুলেখা তাদের কথায় রাজি হয়। কমলিকা এবং বিপ্লব খুবই খুশি হয়। তারা খুশি হয়ে মোহনের বাড়িটা পাকাভাবে তৈরি করে দেয়, সেই সাথে তাদেরকে খুশি করে অনেক টাকাও দেয়। এইভাবেই হাসি খুশির মধ্যে দিয়ে সুলেখা এবং মোহনের জীবন কাটতে থাকে। 2-1 মাসের মধ্যেই সুলেখা গর্ভবতী হয়। এই শুনে কমলিকা প্রচন্ড খুশি হয় সুলেখার সেবা যত্ন করার জন্য, এবং সেই সাথে সুলেখার যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য কমলিকা আরো বেশি বেশি করে টাকা তাদেরকে দিতে থাকে। দেখতে দেখতে 1 বছর কাটে, কিন্তু 1 বছর পর সুলেখা একটা কন্যা সন্তানের জন্ম দেয়। এই দেখে কমলিকা এবং বিপ্লব দুজনেই প্রচন্ড রেগে যায়। আমি বলেছিলাম তোকে একটা ছেলের জন্ম দিতে, আর তুই শেষ পর্যন্ত একটা মেয়ের জন্ম দিলি। তোদেরকে এত ভালো মতো খাইয়ে পড়িয়ে কি লাভ হলো তাহলে? আমরা এই মেয়ে সন্তান নেব না, আমাদের ছেলে চাই। দিদি তুমি এরকম করে বলো না, ছেলে হবে নাকি মেয়ে হবে এটা তো উপরওয়ালার হাতে। আমার প্রথম সন্তান মেয়ে হয়েছে, আমি এতে খুশি হয়েছি। একে যখন তুমি নেবে না বলছো, তাহলে আমার মেয়েটা আমার কাছেই থাক। এর পরের বারে যখন ছেলে হবে আমি তখন তোমাকে দিয়ে দেব। না, এই বাচ্চাটাকেও আমাদেরকে দিতে হবে। এই বাচ্চাটা তোরা আমাদের জন্যই নিয়েছিস, আমাদের কথা শুনে নিয়েছিস, আর তোদের সাথে আমাদের সেরকমই কন্ট্যাক্ট হয়েছিল। তাই এই বাচ্চাটা এখন আমরা নিয়ে যাব। এই বাচ্চাটার সঙ্গে আমরা কি করব না করবো সেটা তোদের দেখার কোনো দরকার নেই। না, এরকম করো না দয়া করে। তোমরা আমার মেয়েকে আমার কাছে রেখে যাও। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমার যখন ছেলে হবে আমি তোমাদেরকে দিয়ে দেব। আমার মেয়েকে তোমরা মানুষ করবে না যখন, তাহলে তোমরা কেন নিয়ে যাবে? এই মেয়েটাকে যদি তোমাদের কাছে রেখে যাই তাহলে তো তোমরা এই মেয়েটার পেছনেই পাগল হয়ে যাবে। দিনরাত তোমরা এই মেয়েটাকে নিয়ে ব্যস্ত থাকবে। একে মানুষ করতে গিয়ে তোমরা পরের বাচ্চাটা নিতে অনেক দেরি করবে, আর আমাদের হাতে অত সময়ও নেই। আমাদের খুব তাড়াতাড়ি বাচ্চা লাগবে। কমলিকা জোর করে সুলেখার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নিয়ে চলে যায়। সুলেখা প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে কমলিকা এবং বিপ্লব সুলেখার ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে রাত্রিবেলা তাদের চাষের জমিতে চলে যায়। আসলে ওই জমির আসল অধিকারী ছিল মোহন। মোহন এবং বিপ্লবের বাবা বিশাল বিশাল সম্পত্তির মালিক ছিল। মোহন যেহেতু পড়াশোনা জানতো না, আর সে খুবই সরল হওয়ায় বিপ্লব খুবই চালাকি করে মোহনের সমস্ত জায়গা জমি হাতিয়ে নিয়েছিল। মোহন, এক কাজ করো, এই ফুলকপির ক্ষেতের মধ্যেই বাচ্চাটাকে পুঁতে দাও। বেশি করে গর্ত করো যাতে কেউ বুঝতে না পারে। বাচ্চাটাকে পুঁতে দিয়ে তার উপরে আমরা ফুলকপিগুলো আবার বসিয়ে দেব, তাহলে আর কেউ কিছু জানতে পারবে না। বিপ্লব এবং কমলিকা রাতের অন্ধকারে ফুলকপি চাষের জমিতে একটা বড় গর্ত করে এবং সেই গর্তের মধ্যে সুলেখার বাচ্চা মেয়েটিকে পুঁতে দেয়। তারা যখন এই কাজটা করছিল তখন মালতী তাদেরকে দেখতে পায়। বিপ্লব এবং কমলিকা সেখান থেকে চলে গেলে মালতী খুবই দ্রুত গতিতে সেখানে আসে এবং মাটির নিচে থেকে বাচ্চা মেয়েটিকে তুলে নেয়। সৌভাগ্যবশত বাচ্চা মেয়েটি তখনও বেঁচে ছিল। হে উপরওয়ালা, এই বাচ্চা মেয়েটা তো এখনো বেঁচে আছে। ওই পিশাচগুলো বাচ্চাটাকে এভাবে মাটির তলায় কেন পুঁতে দিল? ও বুঝেছি, নিশ্চয়ই মেয়ে হয়েছে বলে ওরা একে মেরে ফেলার জন্য চেষ্টা করেছে। এই বলে মালতী বাচ্চা মেয়েটিকে নিয়ে তার বাড়ির মধ্যে ঢুকে যায়। সে তার স্বামী হরিপদ বাবুকে সব কথা বলে। এই বাচ্চাটাকে আমি মানুষ করব, আমার তো বাচ্চা হয় না। কত বছর ধরে চেষ্টা করেও আমি মা ডাক শুনতে পাইনি। ওই কমলিকা আর বিপ্লব এটা ওদেরই বাচ্চা। ওদের মেয়ে হয়েছে বলে ওরা বাচ্চাটাকে মাটির নিচে পুঁতে দিয়ে চলে গেছে। ওরা কখনোই জানতে পারবে না যে ওদের বাচ্চাটাকে আমি নিয়ে এসে মানুষ করছি। মালতী, তুমি আমার সঙ্গে এখনই থানায় চলো। আমরা পুলিশের কাছে গিয়ে সবকিছু বলবো। তুমি যা যা দেখেছো সব বলবে। দোষীদেরকে শাস্তি দেওয়া অবশ্যই দরকার। পুলিশ জানতে পারলে তো দুজনকেই ধরে নিয়ে যাবে। না না, আমি এটা কিছুতেই করতে পারবো না। আমি এই বাচ্চাটাকে পেয়েছি, আমি তো চুরি করে নিয়ে আসিনি। হয়তো উপরওয়ালা এটাই চায় যে এই বাচ্চাটাকে আমি মানুষ করি। ওদেরকে পুলিশে দিয়ে কি হবে বলো? ওরা যদি এই বাচ্চা মেয়েটাকে আবার আমার কাছ থেকে নিয়ে নেয় আর এই মেয়েটাকে যদি আবার মেরে ফেলে, তাহলে তুমি কি বলতে চাইছো মালতী? এটা করা কি ঠিক হবে? তুমি কি বাচ্চাটাকে মানুষ করতে চাইছো? মালতী তার স্বামীকে বারবার করে বোঝাতে থাকে সে বাচ্চা মেয়েটিকে কিছুতেই নিজের কোল ছাড়া করতে চায় না। শেষ পর্যন্ত হরিপদ বাবু মালতীর কথা মেনে নেয়। হরিপদ বাবু ওই এলাকার ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিল। তাদের জীবনে কোনো কিছুর অভাব না থাকলেও একটা সন্তানের খুবই অভাব ছিল তাদের। তাই সুলেখার মেয়েটাকে নিয়েই তারা নতুন করে তাদের জীবন শুরু করে। মালতী বাচ্চা মেয়েটির নাম রাখে ফুলমণি। ফুলকপির জমি থেকে তাকে কুড়িয়ে পাওয়ায় মালতী তার নাম রেখেছিল ফুলমণি। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। এরই মধ্যে সুলেখা আবার একটা কন্যা সন্তানের জন্ম দেয়।
তুই আবার মেয়ের জন্ম দিলি? মেয়েটাকে দে। যতদিন না তুই ছেলের জন্ম দিচ্ছিস ততদিন পর্যন্ত তোকে বাচ্চা নিতে হবে। আমাদের কথা যদি না শুনিস তাহলে তোদেরকে কিন্তু জেলে পাঠিয়ে দেব। আমাদেরকে চিনিস তো, আমরা কি কি করতে পারি। কমলিকা এই বলে সুলেখার কাছ থেকে আবার তার দ্বিতীয় বাচ্চাটা নিয়ে নেয় এবং তারা ওই ফুলকপির জমিতে গিয়ে আবার ওই বাচ্চা মেয়েটিকে পুঁতে দেয়। ওই ফুলকপির ক্ষেতের একদম পাশেই মালতীর বাড়ি হওয়ায় মালতী আবার তাদেরকে এরকম জঘন্য কাজটা করতে দেখে ফেলে। মালতী সঙ্গে সঙ্গে সেখানে এসে বাচ্চা মেয়েটিকে মাটির তলা থেকে তুলে নেয়। মালতী যেহেতু বাচ্চাদেরকে খুবই ভালোবাসতো তাই সে ওই মেয়েটিকে নিয়েও মানুষ করতে শুরু করে। এরকম ভাবেই 5 বছর কাটে। এই 5 বছরের মধ্যে সুলেখা 4টি মেয়ের জন্ম দিয়েছিল আর সেই 4টি মেয়ে এখন মালতীর কাছেই মানুষ হচ্ছিল। আরো 1 বছর পর সুলেখা আবার একটা মেয়ের জন্ম দেয়। আমাকে তোমরা ক্ষমা করো, আমি আর এই কাজটা করতে পারবো না। বাচ্চার জন্ম দিতে দিতে আমি হাঁপিয়ে গেছি। তোমরা এখনো পর্যন্ত আমাকে বললে না আমার আগের 4টে মেয়ে কোথায় আছে। তোমরা ওদেরকে নিয়ে কি করেছো জানি না, ওরা আদৌ বেঁচে আছে কিনা। আমি আর বাচ্চার জন্ম দিতে পারবো না। এমনিতেও তোর গর্ভ থেকে কখনো পুত্র সন্তান জন্ম নেবে না। অপয়া মুখপুরি কোথাকার। তোদের পেছনে এত টাকা খরচা করা উচিতই হয়নি। এই বাচ্চাটাকে দে আর বেরিয়ে যা বাড়ি থেকে। এই বাড়িটা তো তোদেরকে আমরাই তৈরি করে দিয়েছিলাম, তাই এই বাড়ির মালিক আমরা। এরকম করো না দিদি, এই ঘরটা ছাড়া আমাদের আর কি আছে বলো। তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও আমরা কোথায় যাব, আমরা কোথায় থাকবো, আমরা কি খাবো। তোদের প্রতি অনেক দয়া মায়া দেখিয়েছি, আর নয়, যা বেরিয়ে যা এখান থেকে। বিপ্লব সুলেখা এবং মোহনকে ঘাড় ধাক্কা দিয়ে সেই বাড়ি থেকে বের করে দেয় এবং বাড়িতে তালা দিয়ে দেয়। সেই সাথে সুলেখার 5 নম্বর বাচ্চা মেয়েটিকে নিয়ে তারা তাদের বাড়িতে চলে যায়। সুলেখা এবং মোহন কোথায় যাবে কি করবে কিছুই বুঝতে পারে না। তারা এদিক ওদিক ঘোরাফেরা করার পর সেই ফুলকপির ক্ষেতের কাছে এসে পৌঁছায়। আমাদের আর যাওয়ার মতো কোনো জায়গা নেই সুলেখা, আমরা এবার এখানেই থাকবো। এই জমিটাও তো একটা সময় আমাদেরই ছিল, আর আমার দাদা তো সমস্ত জমি হাতে নিয়েছে, আমাদের সাথে অনেক অন্যায় করেছে। এরকম ফাঁকা জায়গায় আমরা কিভাবে থাকবো মোহন? আমি কোন রকমে কার্যকর করে ঘর বানাচ্ছি, সন্ধ্যার মধ্যে হয়ে যাবে। তুমি আমাকে সাহায্য করো, দুজনে মিলে একটা ছোট কুঁড়ে ঘর বানাবো আর সেখানেই থাকবো। আর তাছাড়া তার আগে তো আমাদেরকে কিছু খেতে হবে। চলো এই ক্ষেত থেকে কয়েকটা ফুলকপি তুলে নিয়ে আগুনে পুড়িয়ে খেয়ে নিই। মোহন ফুলকপির ক্ষেত থেকে বেশ কয়েকটা ফুলকপি তুলে এবং সেটা রোস্ট করে তারা খেয়ে পেট ভরায়। তারা বেশ কয়েক ঘন্টা ধরে পরিশ্রম করে সন্ধ্যার মধ্যেই ডালপালা খড়পাতা দিয়ে একটা কুঁড়ে ঘর তৈরি করে। তারা খুবই ক্লান্ত থাকায় তাড়াতাড়ি শুয়ে পড়ে, কিন্তু তাদের কিছুতেই ঘুম আসতে চায় না। সুলেখা তার বাচ্চা মেয়েদের কথা চিন্তা করে খুবই কান্নাকাটি করছিল। এমন সময় হঠাৎ করে তারা কারোর গলার আওয়াজ শুনতে পায়। তুমি এখনো পর্যন্ত ভয় পাচ্ছ? এর আগে 4 বার আমরা ঠিক এই জায়গাতেই সুলেখার 4টে মেয়েকে পুঁতে দিয়েছি। এর আগে কেউ কখনো আমাদেরকে ধরতে পারেনি। আশেপাশে এত বাড়ি থাকলেও কেউ কখনো কিছু দেখতে পায়নি। আমাদের এলাকার মানুষজন সন্ধ্যা নামলেই ঘুমিয়ে পড়ে। তাড়াতাড়ি করো আর এই বাচ্চাটাকে পুঁতে দাও। কমলিকা এবং বিপ্লবের সব কথাই সুলেখা ও মোহন শুনতে পায়। তারা ওই কুঁড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। দিদি, তুমি আমার মেয়েদেরকে মেরে ফেলেছো। তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো? এর আগে আমার 4টে মেয়েকে তুমি খুন করেছো। এবার অন্তত এই মেয়েটার সঙ্গে তুমি এটা করো না। আমার মেয়েটাকে তুমি দিয়ে দাও। আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। আমরা এই এলাকায় আর থাকবো না। তোরা এখানে কি করছিস? আমার জমিতে কি করতে এসেছিস তোরা? ও, তোদেরকে বাড়ি ছাড়া করেছি বলে তোরা আমার জমি দখল করার জন্য এখানে এসে ঘর বেঁধেছিস? দাঁড়া, এখনই তোদের ঘর আমি ভেঙে গড়িয়ে দেবো। আমি তোমাকে ছাড়বো না দাদা, আমি পুলিশের কাছে গিয়ে সব বলে দেবো। আমি বলে দেবো তোমরা কিভাবে আমার 4 মেয়ের প্রাণ নিয়েছো, কিভাবে তুমি আমার সমস্ত সম্পত্তি হাতিয়েছো, আর কিভাবে তোমরা আমাদের সঙ্গে অন্যায় করেছো। আমি সব বলে দেবো। তোরা এখান থেকে পুলিশের কাছে যেতে পারবি তবেই তো। অনেক হয়েছে, আজকেই তোদের খেল খতম করতে হবে। এই নে, তোদের বাচ্চা মেয়েটাকে ধর। বাপ, মা আর মেয়ে, তোদের 3জনকে আজকে একসঙ্গেই মারবো। আমার গাড়ির চাকার তলায় তোদের মৃত্যু লেখা আছে। এই বলে মোহন তার গাড়িতে উঠে বসে। সে তার গাড়ি চালিয়ে মোহন এবং সুলেখার দিকে এগোতে থাকে, তাদেরকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে দেওয়ার জন্য। সুলেখা এবং মোহন প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা ভয়ে কান্নাকাটি করতে শুরু করে। এমন দৃশ্য দেখে কমলিকা খুবই আনন্দ পায়। বিপ্লব গাড়ি চালিয়ে সুলেখা এবং মোহনের খুবই কাছাকাছি চলে আসে। সুলেখা এবং মোহন ভয়ে চোখ বন্ধ করে নেয়। ঠিক এমন সময় সেখানে মালতী ও হরিপদবাবু পুলিশ নিয়ে এসে উপস্থিত হয়। গ্রেপ্তার করে নিয়ে যান এদেরকে। আপনারা দেখলেন তো কিভাবে এরা খুন করার চেষ্টা করছিল। আপনারা আজকে সময় মতো না আসলে কি যে হতো।
এদের বিরুদ্ধে আমরা কেস লড়বো। কোনোভাবেই এরা জেল থেকে যেন ছাড়া না পায়। এদের কঠোর থেকে কঠোরতর শাস্তি হওয়া উচিত। তোমাদের কোনো ভয় নেই সুলেখা, আমরা তোমাদের পাশে আছি। পুলিশ বিপ্লব এবং কমলিকাকে ধরে নিয়ে চলে যায়। সুলেখা খুবই কান্নাকাটি করতে থাকে। তুমি কেঁদো না সুলেখা, ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারেনি। তোমার 4টে মেয়ে আমার কাছেই আছে। হ্যাঁ সুলেখা, আমি ভেবেছিলাম ওই মেয়েগুলো হয়তো কমলিকার। আমি আসল ঘটনা কিছুই জানতাম না। ওই মেয়েগুলো যে তোমার এটা তো আমি কিছুক্ষণ আগেই জানতে পারলাম। আর তখনই আমি পুলিশকে ফোন করেছিলাম। তোমার সব মেয়ে আমার কাছে সুরক্ষিত আছে। তুমি চাইলে তোমার মেয়েদেরকে নিয়ে যেতে পারো। এই শুনে সুলেখা খুবই খুশি হয়। সুলেখা এবং মোহন মালতীর সঙ্গে তাদের বাড়িতে যায়। সেখানে গিয়ে তাদের 4 মেয়েকে সুখে থাকতে দেখে তারা খুবই খুশি হয়। আমার মেয়েদেরকে এত ভালো একটা জীবন দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ দিদি। আমার মেয়েরা এত কাছে থেকেও আমি কোনোদিনও কিচ্ছু জানতে পারিনি। আমার মেয়েরা তোমার কাছেই ভালো থাকবে দিদি। আমাদের মতো গরিব বাবা মায়ের ক্ষমতা নেই 4-5টা মেয়েকে মানুষ করার। এরা তোমার কাছেই থাকুক। ঠিক আছে, তোমার মেয়েরা এখানেই থাকবে আর মেয়ের বাবা মাও এখানেই থাকবে। আমি তোমাদের দুজনেরই কাজের ব্যবস্থা করে দেব। হরিপদ, তুমি মোহনের জন্য তোমার অফিসে একটা কাজের ব্যবস্থা করো। আর সুলেখা, তুমি আমার ঘরের কাজে আমাকে সাহায্য করবে। আর তোমরা এখানে থাকলে সব সময় তোমাদের মেয়েকে চোখের সামনে দেখতেও পাবে।